তুমি মেহবিনকে কিসের ভিত্তিতে এসব বলেছ? মিহিয়া মেহবিনের নিজের মেয়ে না বলে এমন বেখেয়ালিভাবে মিহিয়াকে বাইরে রেখে গিয়েছে। নিজের মেয়ে হলে পারতো না? মিহিয়া ওর নিজের মেয়ে নয় বলে কোন কাজটা করেনি মেহবিন? বিয়ে করে এসেছে পর থেকে তো মিহিয়াকে নিয়েই পড়ে আছে। এটা যদি বলিস লোক দেখানো, তাও আমি বলবো এই লোক দেখানো যত্নই বা কজন করে? আর তুই কিনা আজকে মেয়েটাকে এভাবে কথা শুনিয়ে দিলি। তোকে তো তাহলে বেঈমান বলতে হচ্ছে। মায়ের অপরাধীর চোখে মেহবিনের দিকে তাকায়। মেহবিন চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে, মুখটা একদম কাঁদতে কাঁদতে শুকিয়ে গিয়েছে। রাগের মাথায় মেহবিনকে ঠিক কতটা কষ্ট দিয়ে ফেলেছে সেটা মায়ান এখন বুঝতে পেরেছে। মেহবিন কোনো কথা বলছে না, চুপ করে মায়ানকে পাশ কাটিয়ে ভিতর দিকে যায়। মিসেস তনয়ার চিল্লাচিল্লিতে মিহিয়া ঘুম ভেঙে যায়। চোখ খুলে মেহবিনকে চলে যেতে দেখে আদরে ভাবে ডেকে ওঠে, মাম্মা এদিকে এত তো তোলে নাও। মেহবিন দাঁড়িয়ে পড়ে। মিহিয়ার ডাক ফিরিয়ে দেওয়ার সাধ্য তার নেই, কিন্তু সে আর মিহিয়াকে ছুঁয়ে দেখবে না, আর কোলেও নেবে না। পেছন থেকে আবারও মিহিয়ার মিহি কণ্ঠ ভেসে আসে, ও মাম্মা আতো। মেহবিন চোখ বন্ধ করে নেয়, নিজেকে শক্ত করে, মনের সাথে যুদ্ধ করে এক প্রকার দৌড়িয়ে ঘরে চলে যায়। তাও নিজে ঘরে নয়, ওদের ঘরের ডান পাশে আর একটা খালি ঘর আছে, সেখানে। মেহবিন ঘরে গিয়ে দরজা আটকে দেয়। দরজার ওপাশ থেকে মিহিয়ার চিল্লিয়ে কান্নার আওয়াজ আসছে। মেহবিন কানে হাত দিয়ে খাটের উপর হুমড়ি খেয়ে উবর হয়ে শুয়ে পড়ে। আজ মিহিয়া নিজের মেয়ে নয় বলে মায়ান তাকে এত বড় কথা বলতে পারল। মায়ান তো ভুল কিছু বলেনি। সত্যিই তো মিহিয়া সে কিছু হয় না, কিচ্ছু না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় মেহবিন। দরজার ধূপধাপ আওয়াজে মেহবিনের ঘুম ভাঙে। চোখ মিলতেই মাথাটা যন্ত্রণা করে ওঠে, মাথা চেপে বসে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুর গড়িয়ে বিকেল 4:30। এরই মাঝে আবারও দরজা ধাক্কা পড়ে, তবে এবার মিহিয়ার কণ্ঠও শোনা গেল, মাম্মা বের হও, পুতুলের বিয়ে দেব। মেহবিন শান্তভাবে দরজার দিকে তাকিয়ে থাকে। মিয়া এখনো তাকে ডেকে চলেছে। মেহবিন মাথা ঝাড়া দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তাকে গলে গেলে চলবে না। মায়া তো তাকে বলেছে যে মিহিয়া ওর মেয়ে নয়, তাহলে তো ওর মিহিয়ার জন্য কোনো মায়া থাকা উচিত না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে মেহবিন। মিহিয়ার কান্নার আওয়াজ আসছে, কাঁদতে কাঁদতে বলছে, মাম্মা বলে দিল পুতুলের বিয়ে দেবে, মাম্মা আসেনি কেন? মিসেস তনয়া হয়তো মিহিয়াকে সামলাতে চেষ্টা করছে। মনে পাথর চেপে মিহিয়া চুল আঁচড়ানোর মনোযোগী হয়। এবার মিসেস তনয়া দরজা নক করে বলেন, মেহবিন একটু বের হও। মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে। সেই যে সকালে তুমি খাইয়ে দিয়েছিলে আর কিছুই খায়নি। তুমি একটু এসে খাইয়ে দাও না। মিহিয়ার তো এসবে কোনো দোষ নেই। মেহবিনের মুখটা ধক করে ওঠে। মিহিয়া সকাল থেকে না খেয়ে আছে। যেখানে সে এত বড় মেয়ে হয়ে খিদে সহ্য করতে পারে না, সেখানে এই ছোট্ট মেয়েটা না খেয়ে আছে। আর মিসেস তনয়া তো ঠিকই বলেছেন, মায়ান যাই বলুক, এতে তো মিহিয়ার কোনো দোষ নেই। সে কি করে পারলো বাচ্চাটার সাথে এমন করতে? কয়েক হাজারবার ধিক্কার জানালো নিজের বিবেককে। হাতে চিরুনি ফেলে দৌড়ে দরজা খুলল। মিয়া এখনো কাঁদছে দাদির কোলে ওঠে। মেবি নিজেও কেঁদে দেয়। মিয়াকে কোলে নিয়ে আদর করতে থাকে। মিয়া যেন মায়ের সান্নিধ্যে এসে আরও আবেগে হয়ে পড়ে, আরও কাঁদতে থাকে। মা মেয়ে দুজনেই কাঁদতে থাকে। মেবি নিজের কান্না আটকিয়ে মিয়ার গালে চুমু খেয়ে বলে, সরি মাম্মা, তোমাকে আর কাঁদাবো না। তুমি খাচ্ছ না কেন মাম্মা? মিহিয়া অভিমানী হয়ে বলে, যাবো না। মেবিন মিয়াকে জড়িয়ে ধরে বলে, যদি পুতুলের বিয়ে দিই তাহলেও খাবে না? মিহিয়া কান্না রেখে হেসে ওঠে, দুই দিকে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মেবেনও মুচকে হেসে মিহিয়াকে নিয়ে ঘরে চলে যায়। অফিসের সময় রাত 10টায় বাড়ি ফিরে আজ। সকালে এইভাবে কাজ ফেলে আসায় রাতে কাজ চেপে গিয়েছিল। ক্লান্ত শরীর নিয়ে ঘরে যেতেই মিহিয়া আর মেবিনকে দেখতে পায়। মিহিয়া ঘুমিয়ে আছে, মেবেনও চোখ বন্ধ করে আছে, তবে ঘুমায়নি। মেবিন মায়নের উপস্থিতি টের পেয়ে চোখ খুলে। মায়ন এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেবিন দ্রুত উঠে ওড়না ঠিক করে বসে। মিহিয়ার চারপাশে বালিশ দিয়ে খাট থেকে নামে চুপ করে উঠে মায়নের পাশ কাটিয়ে বাইরে চলে যায়। মায়ন ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে। সে মেবিনকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে তা এখন বুঝতে পারছে। ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মায়ন বের হতেই মেবিন ঘরে আসে, হাতে তার খাবারের প্লেট। মেবিন চুপ করে প্লেট টেবিলে রেখে দেয়। মায়ের তোয়ালে দিয়ে মুখ মুছেই মেবিনের দিকে তাকায়। মেবিন ভুল করেও তার দিকে তাকাচ্ছে না। মায়ের চেয়ারে বসে প্লেট টেনে বসে মেবিনকে জিজ্ঞাসা করে, খেয়েছো রাতে?
মেবিন কথা বলে না, চুপচাপ বেলকনিতে চলে যায়। মায়ন হতাশ মনে অল্প একটু খেয়ে রেখে দেয়। তার পক্ষে খাবার গলা দিয়ে নামানো কঠিন হচ্ছে। মায়নের খাওয়া শেষ হতেই মেবিন পুনরায় নিঃশব্দে প্লেট গুছিয়ে বাইরে রেখে আসে। মায়ন কী করবে, কিভাবে ক্ষমা চাইবে কিছুই বুঝতে পারছে না। আপাতত গিয়ে মিহিয়ার পাশে শুয়ে পড়ল। মেয়েটাকে না পেয়ে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মেবিন সব গুছিয়ে এসে দেখে মায়ন শুয়ে পড়েছে, তাই সে লাইট অফ করে নিজেও মিহিয়ার অপর পাশে শুয়ে পড়ল। নিস্তব্ধ ঘর, কারো মুখে কোনো কথা নেই, অথচ দুজনেই জাগ্রত। মেহবিন মিহিয়ার দিকে মুখ করে শুয়ে আছে। মায়ন বারবার কাঁধ বদলাচ্ছে, কোনোভাবেই শান্তি পাচ্ছে না। সে মেহবিনের দিকে মুখ করে শান্ত হয়ে শুয়ে পড়ে। মেহবিন চোখ বন্ধ করে আছে। মায়ান ধীর কণ্ঠে ডাক দিল, মেহবিন। মেহবিন চোখ খুলল না, কথাও বলল না, চুপ করে শুয়ে রইল। মায়ানের অস্থির লাগছে। সে আবারও বলল, ঘুমিয়ে পড়েছ মেহবিন? আমি জানি তুমি ঘুমাওনি। মেহবিন নিশ্চুপ। মায়ান এবার উঠে বসে, কিছুক্ষণ চুপ করে থেকে মিহিয়াকে কোলে নিয়ে অপর পাশে শুয়ে দেয়। তারপর নিজে মাঝে এসে শুয়ে পড়ে। মেহবিন সব কিছুই টের পেল। একবার চোখ খুলে মিহিয়াকে দেখল। মিহিয়ার পাশে বালিশ রাখা, পড়ার কোনো সুযোগ নেই। সে নিশ্চিন্ত হয়ে অন্যদিকে ঘুরে গেল। মায়ান মেহবিনের দিকে এগিয়ে গেল। মেহবিনের পিঠে মায়ানের বুকের সাথে লেগে আছে। মায়ান পিছন থেকেই মেহবিনের পেট জড়িয়ে ধরল। মেহবিনের চোখ খিচ্ছে বন্ধ করে নিল, কিন্তু কোনো শব্দ করল না। মায়ান মেহবিনের ঘাড়ে মুখ গুজে দুর্বল কণ্ঠে বলল, সরি মেহ, তোমাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি। না চাইতেও বারবার তোমাকে আঘাত করে ফেলি। প্লিজ মাফ করে দাও, আর কখনোই এমন করব না, প্রমিস। মায়ানের পরশে মেহবিন লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। সে বিছানার চাদর খামচা ধরে চুপ করে রইল। কথা সে কোনোভাবেই বলবে না। বলবে না মানে বলবে না। মায়ান মেহবিনের থেকে কোনো উত্তর না পেয়ে হাল ছেড়ে দিল। সারাদিনের ক্লান্তিতে দু চোখ জুড়ে ঘুমে হানা দিচ্ছে। অগত্যা মেহবিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। রোজকার মতন সকালে মেহবিন মিহিয়াকে খাইয়ে দেয়। মায়ানও অফিসে যায়। তবে মায়ান বহুবার মেহবিনের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মেহবিন কোনো পাত্তা দেয়নি। এক প্রকার ইগনোর করছে মায়ানকে। মায়ান সারাদিন অফিসে হাঁসফাঁস করছে, কাজে তার মনই বসছে না। সন্ধ্যার পরপরই সে বাসায় চলে যায়। সম্ভব না তার পক্ষে মেহবিনের সাথে কথা না বলে থাকা। মিহিয়া আর মেহবিন খেলছিল। মায়ানকে আসতে দেখে মিহিয়া বিছানার উপর দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয়। মায়ান মিহিয়াকে একটু আদর করে। মেহবিন চুপ করে অন্যদিকে তাকিয়ে বসে আছে। মায়ান একটু কেসে মেহবিনের দৃষ্টি আকর্ষণ করতে চায়, তবে মেহবিন যেন মায়ানকে দেখেইনি। মায়ান একটু ক্লান্ত ভাব করে বলে, মেহবিন, গলাটা শুকিয়ে গিয়েছে, একটু পানি দাও তো। মেহবিন উঠে পানি ঢেলে মায়ানের হাতে দিয়ে চুপ করে বসে রইল। মায়ান পানি নিয়ে মেহবিনকে বলে, মেহবিন, তোমার সাথে একটু। মেহবিন পুরোটা না শুনেই চলে যায়। মায়ান আবারও হতাশ হয়। মিহিয়াকে খাটের উপর বসতে বলে ফ্রেশ হতে চলে যায়। মেহবিন যখন ঘরে আসে তখন মায়ান বেলকনিতে তোয়ালে মেলে দিতে গিয়েছিল। মেহবিন মিহিয়ার জন্য নাস্তা এনেছে। মায়ানের মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। সে মেহবিনের হাত থেকে নাস্তা নিয়ে মিহিয়ার হাতে ধরিয়ে দিয়ে খাট থেকে নামিয়ে বলে, মিহিয়া শোনা, তোমার দাদিকে গিয়ে বলো যাতে তোমাকে খাইয়ে দেয়। মিহিয়া লক্ষ্মী মেয়ের মতন মাথা নাড়িয়ে আস্তে আস্তে হেঁটে চলে যায়। মেহবিন নিজেও ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায়। মায়ান দ্রুত এসে মেহবিনের পথ আগলে দাঁড়ায়। ঘরের দরজাটা বন্ধ করে দেয়। মেহবিন নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। মায়ান মেহবিনের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, এত পালাই পালাই করছো কেন? মেহবিন চলে যেতে নিলে মায়ান মেহবিনকে টেনে নিজের সাথে মিশিয়ে দাঁড় করায়। মেহবিনের এক গালে হাত রেখে বলে, আমাকে সরি বলার সুযোগ তো দিবে, কেন এমন করছো? মেহবিন শ্বাস আটকে দাঁড়িয়ে আছে। মায়ানের এভাবে হুটহাট করে কাছে আসা তার দম বন্ধ করার জন্য যথেষ্ট। মায়ান মেহবিনের কানের কাছে মুখ এনে বলে, সরি মেহ, ক্ষমা করে দাও আমাকে। আর এভাবে থেকো না, তোমার অবহেলায় যে আমি উন্মাদ হয়ে যাচ্ছি। মায়ানের ঠোঁটের স্পর্শ মেহবিনের কানে লাগছিল। সে আর চুপ থাকতে পারল না। মায়ানকে ঠেলে সরিয়ে দিতে চেষ্টা করে বলল, সরুন, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি রেগে নেই। মায়ান ছাড়ে না। মেহবিনের কোমর শক্ত করে চেপে ধরে বলে, তোমার বয়স কম, তাই জেদ বেশি। এভাবে কেন রেগে থেকে আমাকে পোড়াচ্ছ? মেহবিন সরে আসার জন্য হাত পা ছোটাছুটি শুরু করে। মায়ান সেদিকে খেয়াল করে না। অগ্রাসীর মতো মেহবিনের ওষ্ঠাধর দখল করে নেয়। মেহবিন সেখানেই স্তব্ধ হয়ে যায়।
পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এমন মনে হচ্ছে তার কাছে। মেবিন 2 হাত মিলে মায়নের বুকে ধাক্কা দেয়। মায়ন নিজেই মেবিনকে ছেড়ে দেয়। মেবিন মায়নের থেকে ছাড়িয়ে চলে আসতে নেয়। মায়ন আবারও হাত ধরে টেনে আনে। মেহু, সরি তো, আমি মানছি ভুল করেছি, তার জন্য তো আমি সরিও বলেছি। মেবিন শক্ত চোখে মায়নের দিকে না তাকিয়েই বলে, সব ভুলের ওষুধ সরি হয় না। আপনি সরি বললেন আর এতে আপনার থেকে পাওয়া কষ্ট মুছে যাবে এমন কিছু তো নয়। তাহলে বারবার সরি কেন বলছেন? মায়ন মেবিনের গালের শেষাংশ এক হাত দিয়ে ধরে নিজের দিকে ঘোরায়। অসহায় কণ্ঠে বলে, মাফ করে দাও, আর কখনোই এমন হবে না। তুমি কিন্তু পাগল করে দিচ্ছ আমাকে। মেবিন বিরক্ত হয়। মায়নকে আবারও সরিয়ে দিতে নেয়, কিন্তু পারে না। মায়ন আবারও মুখ নামিয়ে আনে। মেবিন বেসামাল হয়ে পড়েছে। নিজেকে সামলে নিয়ে মায়নকে ধাক্কা দেয়। মায়ন করুণ চোখে তাকায় মেবিনের দিকে। মেবিন পাত্তা না দিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের ঘরে এসেছে। মিহি আজ বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। মেবিন মিহিকে শুয়ে দিয়ে লাইট অফ করে দেয়। মায়ন রাতের খাবার খেয়ে একটু বাইরে গিয়েছিল। মেবিন ভাবছে আজ সন্ধ্যার মুহূর্তটা। মায়ন এই প্রথম তাকে গভীরভাবে স্পর্শ করেছে, তবে এতে মেবিনের ভিতরে কোনো রকম অনুভূতি কাজ করেনি। তাই তো তখন বারবার নিজেকে ছাড়িয়ে নিয়েছে। চোখের উপর এক হাত দিয়ে সে ঘুমানোর প্রস্তুতি নেয়। সেই সময় মায়ন ঘরে আসে। পুরো ঘর অন্ধকার। মায়ন লাইট অন করে দেয়। হঠাৎ আলো পড়ায় মেহবিন চোখ খিচে বন্ধ করে। মিটমিট করে তাকিয়ে দেখে মায়ন এসেছে। মায়ন মেবিনের সাথে কথা বলার জন্য বেহুদা প্রশ্ন করে, মিহিয়া ঘুমিয়ে গিয়েছে? মেবিন কিছু না বলে শুয়ে থাকে। মায়ন বুঝতে পারে এসব বলে লাভ নেই, তাই সে একটু কাতর কণ্ঠে বলে, মেহবিন, ঘরে পানি নেই, ডাইনিং থেকে পানি নিয়ে এসে তো। বিনা বাক্য ব্যয়ে মেবিন উঠে বাইরে চলে গেল। 1 মিনিটের মাথায় পানির জগ আর একটা গ্লাস নিয়ে ঘরে এলো। মায়ন তখনও ঠায় দাঁড়িয়ে। মেবিন জগ থেকে পানি ঢেলে মায়নের হাতে ধরিয়ে দিয়ে আবারও বিছানার দিকে এগোতে নিলে মায়ন খপ করে মেবিনের হাত ধরে ফেলে। হাতের গ্লাসটা শব্দ করেই টেবিলে রাখে। মিয়া নড়ে চড়ে ওঠে। মেবিন মিয়ার কাছে যেতে নিলে মায়ন মেবিনকে দেয়ালের সাথে চেপে ধরে। মেবিন অতিষ্ঠ হয়ে বলে, কি শুরু করেছেন আপনি? ছাড়ুন, মিহিয়া উঠে যাবে। মায়ন মেবিনের কপালের সাথে কপাল ঠেকায়। মেবিন চুপ করে চোখ বন্ধ করে ফেলে। মায়ন ফিচেল কণ্ঠে বলে, মেহু, এমন করো না, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। সরি বলবো না, শুধু বলবো ক্ষমা করো। মেবিনের হাত আনমনেই মায়নের পিঠ আঁকড়ে ধরে। মায়ন মেবিনের আরো কাছে গিয়ে বলে, কিছু একটা বলো মেহু। মেবিনের মাথায় হুট করে একটা বুদ্ধি আসে। এই মুহূর্তটা কথা বের করার সুবর্ণ সুযোগ। মেবিন মায়নের দিকে তাকায়। মায়ন চোখ বন্ধ করে আছে। মেবিন আলগোছে জিজ্ঞাসা করে, ক্ষমা করে দিতে পারি, তবে এক শর্তে। মায়ন চোখ বন্ধ করে মেবিনকে আরো নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, যা শর্ত দিবে সব মাথা পেতে নেব, শুধু আমায় ক্ষমা করে দিবে, তাহলেই হবে। মেবিন উৎসুক চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে, মিহিয়া কে মায়ান? মিহিয়া কি আপনার মেয়ে নয়? মায়ন হুট করে চোখ মেলে। মেবিনের চোখে শান্ত চোখে তাকায়। মেবিনের উত্তর আসা এখনো মায়নের দিকে তাকিয়ে আছে। মায়ন হুট করে ছেড়ে দেয় মেবিনকে। মেবিন কপাল কুঁচকে মায়নের দিকে তাকিয়ে থাকে। মায়ন কিছু না বলেই চলে যেতে নাই। মেবিন আবারও বলে, মিহিয়া আপনার প্রথম ঘরের সন্তান। যদি মিহিয়া আপনার মেয়ে হয় তাহলে সেদিন দাদি এভাবে কথা বললেন কেন? আমাকে বলুন মায়ান। মায়ন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তারপর মেবিনের দিকে না তাকিয়েই বলে, ঘুমিয়ে পড়ো মেহবিন। মিহিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, তাই তুমিও ঘুমাতে পারবে না। রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। মায়ন 1 সেকেন্ডও দাঁড়ায় না, সোজা বেলকনিতে চলে যায়। মেবিনের রাগ হয়। মায়ন কেন তাকে কিছু বলছে না? মিহিয়া যদি তার প্রথম ঘরের মেয়ে হয় তাহলে সেটা লুকানোর তো কিছু নেই। মেবিন নিজেও বেলকনির দিকে পা বাড়ায়, কিন্তু তার আগেই মিহিয়া হাত ছড়িয়ে কেঁদে ওঠে। মেবিন ফুস করে একটা শ্বাস ফেলে। মেবিন মিহিয়ার পাশে গিয়ে শুয়ে পড়ে। মিহিয়া বুকের উপর হাত দিয়ে কিছুক্ষণ গুনগুন করতে করতে মিহিয়া ঘুমিয়ে যায়। মেবিন রাত 1টা পর্যন্ত জেগেছিল, কিন্তু এর মাঝে একবারও মায়ন বেলকনি থেকে ঘরে আসেনি। মেবিন একবার ভেবেছে গিয়ে ডেকে আনবে, কিন্তু কি ভেবে আর যায়নি। তবে অপেক্ষা করছিল মায়নের। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায় মেবিন। কারো গঙিয়ে কান্নার আওয়াজে মেবিনের ঘুম ভাঙে। চোখ মিলে তাকায়। মিয়া তার দিকে মুখ করে শুয়ে আছে। মিয়ার পাশের জায়গাটা খালি, তার মানে এখনো মায়ন ঘরে আসেনি।
এর মাঝে আবারও গঙ্গানের আওয়াজ পায়। মেবিন উঠে বসে। কোথা থেকে আওয়াজ আসছে সেটা খোঁজার চেষ্টা করে। কান খাড়া করতে শব্দের উৎস খুঁজে পায়। বেলকনির থেকে আওয়াজটা আসছে, কিন্তু বেলকনি তো মায়ান। মায়ান কি তবে কাঁদছে? সে কেন কাঁদবে? কৌতূহলে মেবিন বিছানা ছাড়ল। ধীর পায়ে বেলকনিতে গিয়ে বিস্ময়ে থম মেরে যায়। মায়ান হাঁটু ভাঁজ করে বেলকনির মেঝেতে বসে আছে। হাতে একটা ছবি, সেই মেয়েটার ছবি যেটা সেদিন মেবিন আলমারিতে পেয়েছিল। বাইরে থেকে আসা সোডিয়ামের আলোতে সেই ছবি স্পষ্ট দেখতে পেল। মেবিন চুপ করে দাঁড়িয়ে রইল। মায়ান ছবিটা বুকের মাঝে চেপে ধরে কিছু একটা বিড়বিড় করছে। মেবিন আরেকটু সামনে যায়। মায়ানের কথাগুলো অতটা স্পষ্ট না শোনা গেলেও এবার বুঝতে পারছে মেবিন। মায়ান বিড়বিড়িয়ে বলছে, কেন ছেড়ে গেলি আমাকে? তোকে ছাড়া আমি ভালো নেই রে। কিভাবে ছেড়ে যেতে পারলি আমাদের? এতটা স্বার্থপর তুই? মেবিন মুখ চেপে ধরে। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মেবিনের বুঝতে আর বাকি রইল না যে এই মেয়েটা মায়ানের স্ত্রী, আর ওদের মেয়ে মিহিয়া। মায়ান এখনও তার প্রথম স্ত্রীকে ভালোবাসে, তাহলে তাকে কেন বিয়ে করলো? আবার সব সত্যি না জানিয়ে? মেবিন আর দাঁড়ালো না, ঘরে চলে গেল। মিহিয়ার পাশে উল্টো দিকে শুয়ে ফুপিয়ে কেঁদে উঠল। একই ঘরে দুই মানবিক কষ্টে জর্জরিত হয়ে আছে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারছে না। এইভাবে তাদের আধা রাত কেটে যায়। মিহিয়া খেলছে, আর হাতে দুটো পুতুল, একটা ছেলে পুতুল আর একটা মেয়ে পুতুল। গতকালই সে দুটোকে বিয়ে দিয়েছে, সাথে মেহবিনও ছিল। মায়ান অফিসের জন্য রেডি হচ্ছে, আর মেহবিন রান্নাঘরে গিয়েছে মিহিয়ার খাবার আনতে। মায়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করছে। মেহবিন খিচুড়ি নিয়ে ঘরে প্রবেশ করে। মিহিয়া মেহবিনকে দেখেই তার সাজিয়ে রাখা পুতুলের দিকে ইশারা করে বলে, মাম্মা দেখো, এটা তুমি। মেহবিন মিহিয়ার দিকে তাকায়। মিহিয়া একটা মেয়ে পুতুল বসিয়ে তার সাথেই ছেলে পুতুলটাকে বসিয়ে দেয়, আর তারপর মিহিয়ার একটা ছোট্ট মেয়ে পুতুল ওই দুটো পুতুলের মাঝে বসিয়ে দিয়ে বলে, এটা আমরা, পাপা মাম্মা আমি। মায়ান এইসব দেখে মৃদু হাসে। মেহবিনও না চাইতেও জোর করে হাসে। মায়ান মেহবিনের দিকে তাকায়। মেহবিনের চোখ ফুলে লাল হয়ে আছে, মুখটাও কেমন শুকনো শুকনো। মায়ান রেডি হয়ে অফিসের ব্যাগ কাঁধে নিয়ে মিহিয়ার দিকে হাত বাড়িয়ে বলে, মিহিয়া, পাপা অফিস যাচ্ছে, এসো আদর করে দেই। মিহিয়া খাটের উপর দাঁড়িয়ে হেঁটে হেঁটে মায়ানের কাছে যায়। মায়ান মেয়েকে বুকে জড়িয়ে ধরে, তার দু গালে চুমু খায়। মেহবিনের দিকে তাকায় মায়ান, এরপর আস্তে করে বলে, আসছে। মেহবিন তাকায় না, কিছু বলেও না, চুপ করে মিহিয়াকে কোলে নেয়। খিচুড়ি চামচে নিয়ে একটু নিয়ে সেটা মিহিয়াকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। মায়ান ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে, তারপর বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। কলিং বেলের শব্দে মিসেস তনয়া ঘর থেকে বেরিয়ে দরজা খুলে দেন। মায়ান এসেছে। মায়ান ঘরে এসে নিজের জুতো খোলে। মিসেস তনয়া এখনও দরজা ধরে দাঁড়িয়ে আছে। মায়ান জুতো খুলে সোজা হয়ে দাঁড়ায়। মিসেস তনয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, আম্মু, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? মিসেস তনয়া চুপ করে থাকেন। মায়ান ভ্রুকুটে কিঞ্চিত ভাঁজ ফেলে, নিজের ঘরের দিকে চোখ রাখে। কেন যেন ঘরটা অনেক শান্ত শান্ত লাগছে। মায়ান ঘর থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, সবাই কোথায় আম্মু? এত শান্ত কেন ঘর? মিসেস তনয়া তবু চুপ রইলেন। মায়ান আর প্রশ্ন করে না, নিজের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে গিয়ে মায়ান থমকে যায়। ঘর পুরো ফাঁকা, মিহিয়া বা মেহবিন কেউ নেই। মায়ান বেলকুনিতে যায়, সেখানেও কেউ নেই। কোথায় গেল সবাই? মায়ান দ্রুত বাইরে এসে মিসেস তনয়াকে জিজ্ঞাসা করে, আম্মু, সবাই কোথায়? মিহিয়া, মেহবিন সবাই কোথায়? মিসেস তনয়া থমথমে মুখে বলেন, মেহবিন আজ সকালে ওর বাবার বাড়ি গিয়েছে, মিয়াকে সাথে করে নিয়ে গিয়েছে। মায়ান বাকরুদ্ধ হয়ে গেল। মেহবিন ওর বাবার বাড়ি চলে গিয়েছে মানে? কেন এমন করলো? মিসেস তনয়া আবারও থমথমে গলায় বলেন, তোদের মধ্যে সব ঠিক আছে? মায়ান চোখ বন্ধ করে, ভারী কণ্ঠে বলে, কিছুই ঠিক নেই আম্মু। ও আমাকে মিহিয়ার ব্যাপারটা নিয়ে ভুল বুঝছে। মিসেস তনয়া শান্তভাবে বললেন, তাহলে ভুল ভাঙিয়ে দে, আর সময় নষ্ট করিস না। সম্পর্ক বিগড়িয়ে যাওয়ার আগে সব বলি দে ওকে। মায়ের নিজেকে সামলে নেয়। ঘরে গিয়ে আলমারি থেকে সেই খাম বের করে। খাম থেকে সেই মেয়েটার ছবি বের করে, আর তার সাথে আরও কিছু ছবি বেরিয়ে আসে। মায়ান সেই ছবিগুলোর দিকে তাকিয়ে বলে, তোমাকে সবকিছু জানিয়ে দেওয়ার সময় এসে গেছে মেহু। তোমাকে আর ধোঁয়াশার মাঝে রাখবো না। মিসেস রুকাইয়া সন্ধ্যার নাস্তা তৈরি করছিলেন। মেবিনও তার সহযোগিতা করছে, মিহিয়া তার নানু ভাইয়ের সাথে।
মিহিয়া মেবিনের বাবার সাথে বেশ মিলে জুলে গেছে। মেবিনের বাবাও মিহিয়াকে খুব আদর করে, যার দরুন মিহিয়াও তার সাথে খেলতে চায়। মিসেস রুকাইয়া চা করে নিজের স্বামীর জন্য 1 কাপ নিয়ে ঘরে গেলেন। মিহিয়া মেবিনের বাবার কাঁধে বসে পুরো ঘরে হাঁটছে। মিসেস রুকাইয়া ওদের দেখে হাসলো। তারপর চাটি টেবিলে রেখে মিহিয়াকে নিজের কোলে নিল। মিহিয়ার সিল্কি চুলে হাত বুলিয়ে বলল, এখানে আসলেই সারাদিন নানা ভাইয়ের সাথে খেলা করো। নানুমণিকে কি ভালো লাগে না? মিহিয়া মিসেস রুকাইয়ার বাম গালে চুমু খায়, তারপর টেনে টেনে বলে, লাগে তো। মিসেস রুকাইয়া আর শামসুর রহমান দুজনেই হেসে দিলেন। মেন দরজায় করাঘাত পড়ল। মিসেস রুকিয়া মিয়াকে খাটে বসিয়ে বাইরে গেলেন দরজা খুলতে। মায়ান এসেছে, চেহারার বেহাল দশা তার। মিসেস রুকিয়া মোটেও চমকালো না, তার হয়তো জানাই ছিল মায়ান আসবে। মায়ান হাসার একটু চেষ্টা করে সালাম দিল। মিসেস রুকাইয়া সালামের উত্তর নিয়ে মায়ানকে ভিতরে আসতে বলল। মিসেস রুকাইয়া মায়ানকে সোফায় বসতে বলে রান্নাঘরে যায়। মেবিন তখন মিয়ার জন্য কুকিজ বানিয়েছে। মিসেস রুকাইয়াকে দেখে বলল, সন্ধ্যায় তোমার কি নাস্তা করবে? পায়েস রান্না করব নাকি নুডলস? মিসেস রুকাইয়া মেবিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, এসব রাখ, বাইরে গিয়ে দেখ জামা এসেছে। মেবিন কাজ থামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। মিসেস রুকাইয়া আবারও বললেন, কি হলো? যা, ছেলেটাকে একে একে বসিয়ে রেখেছি, তুই ওর কাছে যা। মেবিনের অনিচ্ছা সত্ত্বেও ড্রয়িং রুমে পা বাড়ালো। মায়ান মাথা নিচু করে বসে আছে। মেবিন মায়ানের সামনে দাঁড়ায়। মায়ানকে দেখেই অভিমানের পাহাড়ের সৃষ্টি হয়। অভিমানী কণ্ঠে বলে, কেন এসেছেন? মায়ের মাথা তুলে তাকায়। মায়ানের চাউনি দেখে মেবিন ভরকে যায়। মায়ানের চোখ লাল, অসম্ভব লাল। মায়ান দাঁড়িয়ে মেবিনকে কিছু বলতে নিতেই মেবিন আটকে দেয়। আমাকে যদি ফিরিয়ে নিয়ে যেতে আসেন তাহলে আগেই বলছি আমি যাব না। মেবিনের কথা শেষ হওয়ার আগেই মিসেস রুকাইয়া আসেন। মায়ানকে উদ্দেশ্য করে বলে, বাবা তুমি বসো, আমি চা নাস্তা আনছি। মায়ান মিকে হেসে বলে, মা, আমি একটু ঘরে গিয়ে বসি। মেহবেন, তুমি চা নিয়ে ঘরে এসো। মায়ান কথাটা বলেই চলে যায়। মিসেস রুকাইয়া রান্নাঘরে গিয়ে ট্রেতে করে চা, নুডল, বিস্কুট সাজিয়ে দেয়। তারপর আবারও এসে সেগুলো মেবিনের হাতে ধরিয়ে দেয়। মেবিন অনুনয় করে বলে, আম্মু তুমি দিয়ে আসবে নাস্তাটা? মিসেস রুকাইয়া মেয়ের এমন আজব কথা শুনে ধমকে উঠলেন। বিয়ে করে কি বুদ্ধি চাচ্ছিল তাও লোভ পেয়েছে? আমি জামাইকে কেন এগুলো দিতে যাব? আর ও তো তোকে নিয়ে যেতে বললো। এখনই নিজের স্বামীর ব্যাপারে এত উদাসীন। এতগুলো বছর পার হয়ে গেল, আমি এখনো তোর বাবা বাইরে থেকে আসলি তার জন্য নাস্তা তৈরি করে মুখের সামনে তুলে দিই। মেবিন আর একটা কথাও বললেন না। নাস্তা নিয়ে নিজের ঘরে পা বাড়ায়। মায়ান ঘরময় পায়চারি করছে। মূলত কোথা থেকে বলা শুরু করবে সেগুলো সাজিয়ে নিচ্ছে। মেবিন দরজা খুলে নাস্তা হাতে ভিতরে আসে। মায়ান পায়চারি বন্ধ করে দাঁড়ালো। মেবিন কোনো দিকে না তাকিয়ে নাস্তা টেবিলে রাখে। ট্রে থেকে সবগুলো নামিয়ে ফের ট্রে হাতে বেরিয়ে যেতে নেয়। মেবিনের দরজা বন্ধ যাওয়ার আগেই মায়ান গিয়ে দরজা বন্ধ করে দেয়। একেবারে দরজার দুটো ছিটকানি লাগিয়ে দেয়। মেবিনের রাগ হয়, তবুও কিছু বলে না। মায়ান শান্ত কণ্ঠে বলে, কোথায় যাচ্ছিলে? আমি তোমাকে যেতে বলেছি? মেহবিন মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে। মায়ান প্রশ্ন করে, এখানে কেন এসেছ? ইচ্ছা আমার। মায়ানের রাগে দাঁত কটমট করে। মেহবিনের তেরা উত্তরে রাগ গড়গড়ে বেরিয়ে যায়। নিজেকে মিথ্যা শান্ত রাখার অভিনয় বন্ধ করে তেরে এসে মেহবিনের হাত খামচে ধরে। মেহবিন ব্যথায় আহ করে ওঠে। মায়ান রক্তচক্ষু নিয়ে বলে, তোমার সাহস কি করে হলো আমাকে না জানিয়ে চলে আসার? তুমি কোন সাহসে এখানে এসেছ, তাও আবার মিহিয়াকে নিয়ে? মেহবিন নিজেও রেগে বলে, আমি মিহিয়াকে নিয়ে আসতাম না, কিন্তু ও আমাকে ছাড়া থাকতে পারে না, তাই বাধ্য হয়ে নিয়ে এসেছি। না হলে আপনার প্রথম ঘরের সন্তানকে কখনোই নিয়ে আসতাম না। মেহবেন, চেঁচাবেন না। চেঁচাচ্ছেন কেন? কিসের ভিত্তিতে আপনি আমাকে নিতে আসলেন? আপনার লজ্জা হওয়া উচিত মায়ান। প্রথমত আপনার প্রথম স্ত্রী ছিল, আর তার ঘরে একটা 4 বছরের মেয়েও আছে। সেটা না জানিয়েই আমাকে বিয়ে করেছেন। আর তার থেকেও বড় কথা, আপনি এখনও আপনার প্রথম স্ত্রীকে ভালোবাসেন। আমি এমন কারোর সাথে সংসার করতে পারবো না যার মনে এখনও প্রথম স্ত্রীর জন্য অগাধ ভালোবাসা। মায়ান বিস্ময়ে থম মেরে যায়। মায়ান অবাক হয়ে বলে, কি বলছো এসব মেহবেন? মেহবিন বিদ্রুপের সাথে হেসে বলে, কি ভেবেছেন রাতের আধারে নিজের স্ত্রীর ছবি বুকে জড়িয়ে কাঁদলে সেটা কেউ টের পাবে না? এমন ভেবে থাকলে ভুল করবেন মায়ান।
কাল রাতে আমি নিজের চোখে দেখেছি আপনি আপনার স্ত্রীর ছবি বুকে জড়িয়ে কাঁদছিলেন। কতটা ভালোবেসে থাকলে নিজের মৃত স্ত্রীর ছবি জড়িয়ে কাঁদতে পারে? মায়ানের রাগ হু হু বাড়ছে। মেবিনের কাজ শক্ত করে ধরে বলে, জানো না সেটা নিয়ে কথা বলবে না। মেবিন রেগে মায়ানের বুকে জোরে ধাক্কা দিয়ে বলে, কি কি জানি না আমি? হ্যাঁ, আমি সব জানি। আপনার আলমারিতে এখনও ওই মেয়েটার ছবি রাখা। আপনি এখনও তাকে ভালোবাসেন। তাহলে কোন সাহসে আপনি আমাকে ছুলেন? আপনার কি একটুও লজ্জা করেনি? মায়ের নিজের রাগ সামলায়। এখন রেগে গেলে চলবে না, তাকে সব বলতে হবে। মায়ের পকেট থেকে সে খাম বের করে, খামটা এগিয়ে দেয় মেবিনের দিকে, তারপর বলে, খামটা খোলো। মেবিন তাচ্ছিল হেসে বলে, খুলে কি দেখব? আপনার স্ত্রীকে আগেই দেখেছি, অনেক সুন্দর কিন্তু। মায়ের নিজেই খাম খুলে বের করে, তারপর সেই ছবিগুলো জোর মেহবিনের হাতে ধরিয়ে দেয়। মায়ের অনুরোধ করে, সব ছবিগুলো একটাবার দেখো মেহু। মেহবিন চোখ বন্ধ করে নিজেকে সামলায়, হাতের ছবিগুলোর দিকে তাকায়। সবার উপরে সেই মেয়ের ছবি। মেহবিন ছবিটার দিকে ভালো করে তাকায়। হ্যাঁ, মিয়া তার মায়ের মতোই হয়েছে দেখতে। মেবিনের বুক ছেড়ে দীর্ঘশ্বাস বের হয়। প্রথম ছবি উল্টিয়ে নিচের ছবিগুলো তুলে ধরতেই মেবিন থম মেরে যায়। চোখগুলো বড় বড় হয়ে যায়। অবাক চোখে মায়ানের দিকে তাকায়। মায়ান নির্লিপ্তভাবে তাকিয়ে আছে। মেবিন আবারও মুখে হাত দিয়ে ছবিগুলোর দিকে তাকায়। এই ছবিটা যে তার, স্কুলে পড়াকালীন এই ছবিগুলো তোলা হয়েছে। মেবিন সব ছবিগুলো দেখে। সব ছবি তার, তার স্কুলের অনুষ্ঠানে, তার স্পোর্টস ড্রেস পরা ছবি। মেবিন কিং কর্তব্যবিমূঢ় হয়ে মায়ানের দিকে তাকাতেই মাহান এক নিঃশ্বাসে বলে, মিহিয়া আমার মেয়ে নয়। মেবিন যেন আর একটা ধাক্কা খেল। হতভম্বের মতন তাকিয়ে রইল। মায়ান মেবিনের হাত ধরে বিছানায় বসায়, হাঁটু বেগে মেবিনের সামনে বসে। মেবিনের দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তাকিয়ে বলে, মিহিয়া আমার ছোট বোন মহুয়ার মেয়ে। মেবিন চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, আপনার ছোট বোন মানে? মায়ান সেই একইভাবে বলে, মহুয়া আমার নিজের বোন নয়, আমার পালিত বোন। আমার যখন 8 বছর তখন মহুয়াকে অ্যাডপ্ট করে। আম্মুর ইন্টারনাল ব্লিডিং হয় আমাকে জন্ম দিতে গিয়ে। আরও বিশেষ কিছু সমস্যার জন্য আম্মু আর কখনোই মা হতে পারতো না। তবে আম্মু সেটা মানতে নারাজ। বাবা অনেকবার মাকে বুঝিয়েছেন যে একটা সন্তান যথেষ্ট, তবে মা সেটা মানলেন না। বাবা হার মানেন। আমার যখন 8 বছর তখন অনাথাশ্রম থেকে তারা মহুয়াকে অ্যাডপ্ট করে। মেবিন সব শুনে বলে, তারপর? মহুয়াকে সবাই খুব ভালোবাসতো। আমিও আমার ছোট্ট বোনটাকে পেয়ে ভীষণ খুশি ছিলাম। আমার ছোট্ট বোনটা চোখের সামনে বড় হতে থাকে। মহুয়াকে স্কুলে ভর্তি করাই। মহুয়া যখন ক্লাস 8-এ পড়ে তখন আমি একদিন ওর স্কুলের ফ্রি দিতে যাই। সেদিন ফ্রি দিয়ে আমি ওয়েট করছিলাম মহুয়ার ছুটি হলে একসাথে বাসায় যাব বলে। ছুটি হয়ে যাওয়ার পরও মহুয়া বের হচ্ছিল না। বাধ্য হয়ে আমি ভিতরে যাই। সেখানে গিয়ে মহুয়ার ক্লাসরুমে যেতেই আমি পাশের ক্লাসের সামনে থেমে যাই। একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে কি নিয়ে যেন ঝগড়া করছিল। মেয়েটা হাত নাড়িয়ে নাড়িয়ে অনেক কিছু বলছে। আমি প্রথম একটা ঝগড়টে মেয়ের প্রেমে পড়ে যাই। প্রথম দেখায় প্রেম হয়, কিন্তু ভালোবাসা না। তাই সেদিন আর বেশি কিছু ভাবিনি, মেহুয়াকে নিয়ে চলে আসি। তার কিছুদিন পর মেহুয়ার স্কুলে স্পোর্টস শুরু হয়। ফাইনালের দিন মহুয়ার সাথে আমিও যাই। মহুয়ার পাশেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ চোখ যায় সেই মেয়েটির দিকে, স্পোর্টস ড্রেস পরা, হাতে একটা বল। সেদিন আবারও চোখ আটকাই সেই মেয়েটির দিকে। কি মনে করে যেন ফোন বের করে ছবি তুলে নিলাম মেয়েটির। ছবি তুলে আমি নিজেই অবাক হয়ে যাই। সেদিনের পর মেয়েটাকে আর ফেলাভাবে দূরে সরিয়ে রাখতে পারলাম না। বারবার মেয়েটার সেই ঝগড়াটে মুখটা ভেসে আসতো। এরপর থেকে মহুয়ার স্কুলের সব ফাংশনে আমি যেতাম, শুধু একটাবার মেয়েটিকে দেখার জন্য। মেবিন চোখে সব ঘোলা দেখছে, মাথায় কিছুই ঢুকছে না। মায়ের মৃদু হেসে বলে, সেই মেয়েটা কে ছিল জানো? মেবিন মায়ানের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়ায়। সেই মেয়েটা তুমি ছিলে। মেবিন আবারও বিস্ময়ে এক হাত দিয়ে মুখ চেপে ধরে।
মায়ান আবারও বলে, আমি তখনই তোমার বাসার ঠিকানা পরিচয় সব বের করি, কিন্তু তোমাকে কিচ্ছু বলিনি, এমনকি তোমার সামনে ধরাও দেইনি কখনো। কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিলাম আমি এই ঝগড়টে মেয়েটাকেই বিয়ে করব। আমার প্রথম এবং শেষ ভালোবাসা, আর স্ত্রী তুমি মেহু, আর কেউই নয়। মেহবিন শরীর কাঁপছে। মায়ানের কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, তাহলে মহুয়া কোথায়? আর ওনার মেয়ে আপনার কাছে যে? মায়ানের মুখে আধার ঘনিয়ে আসে। মেহবিনের সামনে থেকে উঠে বিছানায় বসে মেহবিনের কোলে শুয়ে পড়ে। দুহাত ভাঁজ করে ভারী কণ্ঠে বলা শুরু করে, আমার আদরের বোন। মহুয়া ধীরে ধীরে বিপথে যেতে লাগে। অবাধ্যতা, জেদ, সবকিছু যেন ওর নিত্যদিনের ঘটনা। বাবা খুব শখ করে মহুয়াকে ফোন কিনে দিয়েছিল। মহুয়া ফোন পেয়ে সারা রাত ফোনে চ্যাটিং করত। পড়াশোনায় অমনোযোগতা, আম্মুর মুখের উপর কথা বলা আমাকে পর্যন্ত গ্রাহ্য দিত না। ধীরে ধীরে মহুয়া আরও বিগড়ে যায়। ওর সব কিছু লাগাম ছাড়া হয়ে যায়। একদিন রাতে সে বায়না ধরে তার বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাবে। রাত হওয়ায় বাসায় কেউ রাজি হচ্ছিল না। মহুয়া বারণ শুনে যেন উন্মাদ হয়ে যায়। ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। অবশেষে বাধ্য হয়ে রাজি হতে হয়। জানো মেহু, সেদিন আমি নিজে ওকে সেই পার্টিতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কে জানতো যে আমি আমার বোনকে নিজ হাতে নরকে দিয়ে আসছিলাম। সেদিন রাত 12টা বাজে, কিন্তু মহুয়া বাড়ি ফিরছিল না। আমি বারবার আসার সময় বলেছি যাতে পার্টি শেষ হলে আমাকে কল দেয়, আমি ওকে গিয়ে নিয়ে আসব। কিন্তু মহুয়া কল দেওয়া তো দূরের থাক, কল রিসিভই করছিল না। আর না পেরে পরে মহুয়ার সেই বান্ধবীর বাসায় যাই। তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে যে মহুয়া অনেক আগেই পার্টি শেষে বেরিয়ে গেছে। আমি পাগল হয়ে যাই। বাসা থেকে বেরিয়ে আমার এক বন্ধুকে নিয়ে হন্তদস্ত সব জায়গায় খুঁজি, কিন্তু আশেপাশে কোথাও পাই না। তবে বেশি দূর যেতে হয় না, কিছু দূর যেতেই একটা ডোবার পাশে মহুয়াকে পড়ে থাকতে দেখি। অন্ধকারের মাঝেও আমি স্পষ্ট দেখতে পাই আমার ছোট্ট বোনটাকে। শ্বাস আটকে ওকে নিয়ে হসপিটালে যাই। ওকে দেখে আমার ভিতর থেকে একটা কথাই বের হচ্ছিল, আমার ছোট্ট বোনটার সাথে খারাপ কিছু হয়েছে। পরক্ষণে নিজের মনের সাথে রেগে গিয়ে বলেছি না, কিছুই হয়নি আমার বোনের। তবে আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে দিলেন ডক্টর। ডক্টর থতমত মুখে বললেন মহুয়া সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে। আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। মা তো কান্নায় ভেঙে পড়েন। মায়ান বলতে বলতে কেঁদে দেয়। মেহবিন মায়ানের মাথায় হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এরপর? মহুয়া নীরব হয়ে যায়, কারোর সাথে কথা বলে না। তবে কথা বলে 1 মাস পর, যেদিন জানতে পারে সে যে মা হতে চলেছে, তাই একটা কথাই ছিল, বাচ্চাটা সে নষ্ট করবে না। আমি আম্মু আব্বু তাকে কতবার বুঝিয়েছি, তবে সে তার কথায় অনড়। সে নিজেকে বেশ দেখে শুনে রাখত, খাবার খেত, টাইম টু টাইম ওষুধও খেত, নিজের সব দেখাশোনা করত। 9 মাস চলে যায়, ডেলিভারির ডেট আসে। এর মাঝে আমরা অনেকবার জানতে চেষ্টা করেছি যে সেই রাতের ওই ছেলে কে ছিল, তবে না মহুয়া আমাদের বলেছে, আর না পুলিশ ধরতে পেরেছে। সব কিছু নর্মাল হয়, মিহিয়ার জন্ম হয়। মিহিয়াকে যখন মহুয়ার কোলে দেওয়া হয়, সেদিন মহুয়া এক দৃষ্টিতে তাকিয়েছিল নিজের মেয়ের দিকে। এভাবে 1 সপ্তাহ যায়। মহুয়াকে হসপিটাল থেকে বাসায় আনা হয়। ওকে বাসায় আনার পর একদিন সকালে মিহিয়া জোরে জোরে কাঁদছিল। মহুয়া তখন মিহিয়ার সাথেই ছিল, কিন্তু তবু মিহিয়ার কান্না থামছিলই না। আম্মু আর থাকতে না পেরে ঘরে যায়। ঘরে গিয়েই আম্মু চিৎকার করে ওঠে। আম্মুর চিৎকারে আমরা সবাই ঘরে যাই। ঘরে গিয়েই স্তব্ধ হয়ে যাই। আমার ছোট্ট বোনটার দেহ ফ্যানের সাথে ঝুলে আছে। আমি দৌড়ে মহুয়াকে ধরি, মহুয়াকে নামাই। তবে ততক্ষণে মহুয়া নিঃশেষ হয়ে গিয়েছিল। আম্মু আর আব্বু কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যায়। আমি আমার বোনকে জড়িয়ে ধরে বসেছিলাম, চোখ থেকে অশ্রু পর্যন্ত বের হচ্ছিল না। মহুয়াকে দাফন করা হয়। এর মধ্যে মিহিয়াকে কেউ ধরতো না,
তবে আমি না ধরে পারিনি। মিহিয়াকে দেখলেই আমার মহুয়ার কথা মনে পড়তো। মহুয়ার হঠাৎ এমন করার কারণ কিছুই জানি না, তবে সেদিনের পর থেকে মিহিয়া আমার মেয়ে, আমার দায়িত্ব, মহুয়ার দেওয়া আমানত। মায়ের কাঁদছে। মেহবিনেরও চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। মহুয়ার সাথে যা হচ্ছে সেসব ভাবতেই মেহবিনের গা শিউরে ওঠে। মেহবিন মায়ের মাথায় হাত রেখে বলে, এসব আমাকে আগে জানাননি কেন মায়ান? মায়ান মেহবিনের কোল থেকে মাথা উঠিয়ে বসে। মেহবিনের দিকে করুণ চাহনি নিক্ষেপ করে বলে, আমি ভেবেছিলাম তুমি মিহিয়াকে মানবে না, ভেবেছিলাম তুমি এসব জানার পর মিহিয়াকে আর ভালোবাসবে না। বলতে পারিনি মেহু, একজন ধর্ষকের সন্তানকে ভালোবাসতে বলতে পারিনি। মেহবিন মায়ানের মুখে হাত দিয়ে বলে, চুপ করুন, আর কখনোই এসব বলবেন না। মিহিয়াকে কেন ভালোবাসবো না বলুন? এখানে মিহিয়ার ভুল কোথায়? ও তো নিষ্পাপ একটা শিশু, সে তো এসবের কিছু জানেও না। আর কখনো ওকে ধর্ষকের মেয়ে বলবেন না। মিহিয়া আমাদের সন্তান, মনে থাকবে। মায়ান কিছু বলল না। অশ্রুসিক্ত মেহবিনের দিকে তাকিয়ে ওর হাতের উল্টোপাটে চুমু খায়। তখন ওই দরজায় টোকা দেয় মিহিয়া। চিকন কণ্ঠে আহ্লাদে সুরে বলে, মাম্মা, পাপা, আমাকে ভেতরে নাও। ও মাম্মা, পাপা। মেহবিন মুচকি হেসে নিজের চোখের পানি মুছে দরজার দিকে এগোতে এগোতে মায়ানের উদ্দেশ্যে বলে, চোখ মুছে ফেলুন, আমার মেয়ে যাতে আপনাকে কাঁদতে দেখি নিজেও কেঁদে বসে। মায়ানের চোখ পানিতে টইটুম্বুর। মেহবিনের দিকে তাকিয়ে কৃতজ্ঞস্বরূপ হাসে। আকাশ জুড়ে ঘন কালো মেঘ। গুরুম গুরুম শব্দে একটু পর পর মেঘেরা দল বেঁধে ডেকে উঠেছে। এক সমুদ্র মুগ্ধতা নিয়ে মেহবিন আকাশের দিকে তাকিয়ে আছে। আজ বিয়ের 2 মাস হতে চলল। এই 2 মাসে যেন মেহবিন নতুন এক জীবন পেয়েছে, যে জীবনে সে কারো স্ত্রী, কারোর বৌমা, আবার কারো মাম্মাম। মেহবিন সব কিছুর মাঝেই যেন মাম্মা হওয়াটাই বেশি আনন্দের সাথে মেনে নিয়েছে, মানিয়ে নিয়েছে। একটা মেয়ে যখন হুট করে তার চিরপরিচিত পরিবার, মা বাবা সবাইকে ছেড়ে নতুন পরিবারে পা রাখে, তখন সে অন্যরকম অনুভূতির সাথে পরিচিত হয়। একজন লোক যাকে সে চেনে না জানে না, এমন একজনের সাথে একই ছাদের নিচে থাকতে হয়, ঘরের দায়িত্ব পালন করতে হয়। সেক্ষেত্রে মেহবিন যেন একটু বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ। নতুন জীবনে পা রাখতে না রাখতে সে এমন এক উপহার পেল যা তার কাছে সব কিছুর থেকে দামি। সে মা হতে পেরেছে। মিহিয়ার মাম্মা সে। মিহিয়াকে সে নিজের সন্তানের মতন ভালোবাসে আর আজ জীবন ভালোবেসে যাবে। মায়ান যাকে সে এক সময় খুব ভয় পেত, তাকে বলতে ইতস্তত করত, ভুল বুঝত, মায়ানে বাদামি রঙের মনোযুক্ত চোখের দিকে তাকালে বুক ধরপড় করত, সেই চোখের দিকে তাকিয়ে এখন সে 100 বছর পার করে দিতে পারবে। এই 2 মাসে মায়ানের সাথে তার সম্পর্কের উন্নতি হয়েছে। ভয়, অস্থিরতা, ইতস্তত বোধ সব যেন একসাথে দল বেঁধে কোথায় পালিয়ে গিয়েছে। তবে মায়ানের সাথে তার সম্পর্ক এখনো বাকি সব স্বামী স্ত্রীর সম্পর্কের মতো হয়নি। তবে এর মানে এই না তাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন তারা রোজ নিয়ম করে ছাদে যাবে, নিজেদের ভিতরে সব সুখ দুঃখ কষ্ট একে অপরের সাথে শেয়ার করবে। মায়ান রোজ মিহিয়াকে নিজের বুকের উপর শুইয়ে আর এক হাত দিয়ে মেহবিনকে জড়িয়ে ধরবে। মেহবিন নিজেকে এখন সবার চাইতে ভাগ্যবতী মনে করে। সে মনে হয় একমাত্র বৌমা যাকে রান্নাঘরে গেলে শাশুড়ি বিরক্ত হন, পড়াশোনায় খামখেয়ালি করলে তার ছেলের কাছে নালিশ করে। মিহিয়াকে বিকেলে মিসেস তনয়া বাইরে নিয়ে যান 2 ঘন্টার জন্য। এই 2 ঘন্টা মেহবিন পড়বে, একদম ফ্রি আর ফ্রেশ মাইন্ড নিয়ে পড়বে। আজকেও মিহিয়াকে নিয়ে মিসেস তনয়া বেরিয়েছেন। মেহবিন পড়ছিল, কিন্তু যখন আকাশের বুক চিরে জলধারা বেয়ে পড়ল, নিজেকে আর পড়ার টেবিলে আটকে রাখতে পারল না। উঠে বেলকনিতে গেল। বৃষ্টি হচ্ছে, সাথে বাতাসের শোষো আওয়াজ। বাতাসের দাপটের বৃষ্টির ঝাপটা এসে মেহবিনের গায়ে পড়ল। মেহবিন চোখ বুঝে মুহূর্তটা অনুভব করলো। মেহবিনের হুট করেই একটা ইচ্ছা জাগে, আচ্ছা এই ঝুম বৃষ্টিতে গুমট বিকেলে স্নিগ্ধ মাতোয়ারা পরিবেশে যদি শাড়ি পরা যায় তাহলে কেমন হয়? এই বৃষ্টি স্নাত বিকেলের সাথে মানিয়ে যদি শুভ্র রঙের একটা শাড়ি পরা যায়। মেহবিন দমালো না তার ইচ্ছা, দৌড়ে আলমারির সামনে গেল। আলমারিতে এক পাশে তার আর মিহিয়ার জামা কাপড়, অন্য পাশে মায়ানের সব কিছু। মেহবিন কয়েকটা জামা হাতড়ে একটা শাড়ি পেল। শাড়িটা 2 সপ্তাহ আগে মায়ান তাকে এনে দিয়েছিল, বলেছিল যেদিন তোমার ইচ্ছা করবে সেদিন এই শাড়িটা পরবে। মেহবিন মুচকি হেসে শাড়িটা হাতে তুলে নিল। মেহবিন আজ মনের মতো সাজছে। ফকফকা শুভ্র রঙা শাড়ি, হাতে 2 মুঠো রেশমি চুড়ি, কানে বড় বড় ঝুমকো। মেহবিন খানিকটা ভাবছে আর কিভাবে সাজা যায়, এমন সিক্ত এক পরিবেশের সাথে ঠিক কিভাবে সাজা যায়।
মেবিন একটু ভাবলো, তারপর একটা মেঠো রঙের লিপস্টিক দিল, গায়ে একটু ব্লাশন। আর কি দেয়া যেতে পারে? মেবিন আয়নায় তাকালো, তাকে সুন্দর লাগছে, তবে কিছু নেই মনে হচ্ছে। মেবিন দাঁড়িয়ে নিজের চুল আঁচড়ানোর মনোযোগী হয়, কারণ এখন বেশি ভাবতে গেলে বৃষ্টি থেমে যাবে, তারপর বৃষ্টিতে ভেজার ইচ্ছা পূরণ হবে না। মেবিন আয়নায় তাকিয়ে নিজের চুল একপাশে রেখে আঁচড়াচ্ছিল, ঠোঁটে মৃদু হাসি। কলিং বেলের শব্দে মেবিন চমকে যায়, হাতের চিরুনি নামিয়ে ঘড়ির দিকে তাকায়। মিয়া গিয়েছে তো আধা ঘন্টা হয়নি, এত জলদি এসে পড়লো সে। এরই মাঝে পুনরায় কলিং বেল বেজে ওঠে। মেবিন শাড়ির কুচি সামলে দরজার দিকে পা বাড়ায়। দরজা খুলে দিতেই মেবিন চমকালো, মায়ান কাক ভাজা হয়ে দাঁড়িয়ে। মায়ানকে এই সময় বাসায় আসতে দেখে মেবিন চিন্তিত মুখে প্রশ্ন সুরে, আপনি এত দ্রুত এসে পড়লেন যে, তাও আবার এই ঝুম বৃষ্টিতে ভিজে? মায়ান এখনো মেবিনের দিকে তাকায়নি, সে নিজের ভেজা জুতো খুলতে ব্যস্ত। মেবিনের দিকে না তাকিয়ে সে জুতো খুলে ভিতরে চলে আসে, গায়ে ব্লেজারটাও ভিজে জুবুথুবু হয়ে গেছে। মেবিন দরজা লাগিয়ে পুনরায় মায়ানের কাছে গিয়ে বলে, কি হলো বলুন না, এখন এলেন যে, কোনো সমস্যা হয়েছে? মায়ান ঘরে গিয়ে ব্লেজারটা চেয়ারে ঝুলিয়ে গলায় টাই খুলতে বলল, সমস্যা হয়নি, আজ অফিস জলদি শেষ হয়েছিল, আগেই বেরিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আটকা পড়ি। কোনো গাড়িও পাচ্ছিলাম না, অনেক সময় দাঁড়িয়েছিলাম, তবুও পাইনি, তাই হেঁটেই চলে এসেছি। মেবিন খানিক মন খারাপ হলো, সে তো ভেবেছিল বৃষ্টি ভিজবে, তবে মায়ান এসেছে তার মানে তো বৃষ্টি ভেজা এখন হারাম। মায়ান তো তাকে বেশি সময় নিয়ে শাওয়ারই নিতে দেয় না, সেখানে বৃষ্টি তো ভেজা তো যেখানে আকাশ কুসুম কল্পনা। মেবিন মন খারাপ করেই বলল, ও। মায়ান মেবিনের করুণ কণ্ঠে শুনে ওর দিকে তাকালো। মায়ান যেন মেবিনের দিকে তাকিয়ে ভুল করে ফেলেছে। মায়ানের চোখ যেন কোনো এক গোলক ধাঁধায় আটকে গেল, সে ঠিক ঠাওর করতে পারছে না আর তার সামনে দাঁড়ানো শুভ্র রঙের পরীটা কে। মায়ান বিস্ময় ভরা চোখে মেবিনের দিকে তাকিয়ে রইল। মায়ানের এভাবে হুট করে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো। মেবিনের হয়তো 4 থেকে 5 সেকেন্ড লেগেছে বিষয়টা বুঝতে। পুরো ব্যাপারটা বোধগম্য হতেই মেবিন অন্তরে কেঁপে উঠল। মায়ান এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আনমনে হেঁটে গেল মেবিনের সামনে। মেবিন সরে যেতে নিয়েও সরল না, হয়তো সরতে চায় না। মায়ানের মুখ থেকে হয়তো সে শুনতে চায় কিছু শ্রবণহীন করা কবিতা, কিছু বাক্য যা শুনলেই অজান্তে লজ্জায় মায়ানের বক্ষ পিঞ্জরে নিজেকে বিনা নিমন্ত্রণে লুকিয়ে ফেলতে পারে। মায়ান এক হাত মেহবিনের গালের শেষাংশে রাখলো। মেহবিন আবেশে চোখ বন্ধ করলো। মায়ান কিছু সময় তাকিয়ে থাকলো। মেহবিন চোখ বন্ধ করেই অপেক্ষা করছে, বুকের ভেতর ধ্রিম ধ্রিম করছে। অবশেষে মেহবিনের কর্ণগোচর হলো মায়ানের কণ্ঠ, তুমি কি সত্যি আমার বিয়ে করা বউ মেহু? রোমান্টিক কিছুর বদলে এমন অদ্ভুত কিছু মেহবিনের কর্ণপাত হতেই ফট করে চোখ খুলল মেহবিন। ডাগর ডাগর আঁখি মেলে বিস্ময়ে তাকালো মায়ানের দিকে। মায়ান এখনো মেহবিনের দিকে তাকিয়ে আছে। মেহবিন বিস্ময়ে চোখ বড় বড় হলো, ফুস করে একটা শ্বাস ছাড়লো। মায়ানের থেকে এমন কিছুই আশা করা যায়। মেহবিন চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমি তো এমনটাই জানি। মায়ান ঠোঁট টিপে হাসলো। মেহবিনের অন্য গালেও হাত রেখে নিজের দিকে মুখ আনলো। মেহবিন আর চোখে একবার তাকিয়ে আবারও চোখ সরিয়ে সামনের দেয়ালে রাখলো। মায়ান সেটা দেখে ভ্রুকুটি কিঞ্চিত কুচকে বলল, আমার থেকে কি দেয়ালটা বেশি সুন্দর? মেহবিন চোখ সরালো না। মায়ানের কথার প্রেক্ষিতে কোনো কিছু পরিবর্তন দেখা গেল না। মায়ান ঠোঁট কামড়ে হাসলো। মায়ান বুঝতে পেরেছে যে মেহবিন তখনকার এই প্রশ্নের জন্য রাগ করেছে। মায়ান মেহবিনের আরেকটু কাছে গিয়ে ভ্রু নাচিয়ে বলল, আজ হঠাৎ শাড়ি পরলে যে? মেহবিন এবার রাগ চেপে রাখতে পারলো না, চোখ রাঙিয়ে তাকালো মায়ানের দিকে। দাঁত কিরমির করে বলল, কেন ভালো লাগছে না? আমাকে তো আপনার ভালো লাগবেও না। নিজের বউকে এসে যেই ছেলে জিজ্ঞেস করতে পারে যে আমি কি সত্যি তার বিয়ে করা বউ, নাকি তার তো কোনো স্ত্রী, ভালোই লাগবে না। মেহবিন হনহনিয়ে চলে গেল। মায়ান মৃদু হেসে চুলের পানিগুলো হাত দিয়ে ঝাড়া দিল, তারপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মায়ান 10-15 মিনিট পর ওয়াশরুম থেকে বেরোয়। ঘর এখনো খালি। মেহবিন কি তবে আসেনি? মায়ান তোয়ালে দিয়ে মুখ মুছে বেলকনিতে গেল। মেহবিন বেলকনিতেই ছিল। মেহবিনের মুখটা চুপসানো, মন যে খারাপ সেটা মায়ান বেশ বুঝতে পারে। মায়ান মেহবিনের দিকে এক পলক তাকিয়ে ঘরে চলে গেল। 1 মিনিটের মাথায় আবার বেলকনিতে চলে এলো। পেটে ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে মেহবিন কেঁপে উঠল। শরীরের কাঁপুনি ধরে গেল তার।
মায়ানের শাড়ি ভেদ করে মেহবিনের পেটে হাত রেখেছে। মেহবিন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মায়ান মেহবিনের কাঁধে থুতনি রেখে বলল, রেগে আছো? মেহবিন চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। মায়ানের কাঁধ থেকে থুতনি উঠে একটানে মেহবিন নিজের দিকে ঘুরিয়ে আনে। মেহবিন সরতে চাইলেও এক হাত দিয়ে মেহবিনের দু হাত পিছনে মুড়িয়ে ধরে। মেহবিন ব্যথায় কুঁচকে বলে, ব্যথা পাচ্ছি কিন্তু। মায়ান কিছু না বলে হাতের বাঁধনটা একটু শিথিল করে, তবে ছেড়ে দেয় না। মেহবিন বিরক্ত হয়ে বলে, হাত ছাড়ুন, এভাবে ধরে রেখেছেন কেন? মায়ান মৃদু হেসে নিজের ডান হাতে গিয়ে মেহবিনের চোখের দিকে নিয়ে যায়। খুব সুন্দর করে এক কাজল এঁকে দেয় মেহবিনের ঘন পল্লবের আচ্ছাদিত ডাগর ডাগর চোখ জড়ায়। মেহবিন অবাক হয়ে তাকায় মায়ানের দিকে। দু চোখে কাজল দেওয়া শেষ হলে মায়ান এক নজরে তাকিয়ে থাকে মেহবিনের দিকে। অবশেষে ফিটেল কণ্ঠে বলে, আমার স্নিগ্ধতায় ঘেরা মেহুকে আরও স্নিগ্ধময়ী লাগবে যখন শ্রাবণের বর্ষণ তার ওই কাজল কালো চোখের কাজল লেপটে দেবে। মেহবিন মুগ্ধ হয়ে তাকায় মায়ানের দিকে। মায়ান ঘোর লাগানো চোখে মেহবিনের চোখের দিকে তাকিয়ে থাকে। মেহবিনের কি হলো কে জানে। মায়ানকে ধাক্কা দিয়ে দৌড়িয়ে চলে গেল ঘরে। মেহবিন ঘরে গিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে। ঘাড়ের উপর আবার গরম নিঃশ্বাস পড়ে মেহবিনের। মেহবিন পিছন করে তাকাতেই মায়ানকে দেখতে পায়। মায়ান ঘোর লাগানো চোখে তারই দিকে তাকিয়ে আছে। মায়ান মেহবিনের কোমর আঁকড়ে একটু উঁচু করে ধরে। ফিসফিস করে নিঃশক্ত কণ্ঠে বলে, পৃথিবীতে সব থেকে বড় অপরাধ হলো কাউকে ভালো না বেসেও ভালোবাসি বলা, আর এর থেকেও বড় অপরাধ হলো কাউকে ভালোবেসেও মনের কথা ব্যক্ত করতে না পারা। অনুভূতি প্রকাশ করতে বারবারই ব্যর্থ আমি। তাই নিজের 10 বছরের ভালোবাসাকেও নিজের এত কাছে পেয়েও নিজের অনুভূতি প্রকাশ করতে পারিনি। তবে এটা বোধ হয় ভুল ছিল। শুনে রাখো, আমি আমার স্নিগ্ধময়ী মেহুকে ভালোবাসি। মেহবিন দু চোখ বুজে আছে। গড়িয়ে পড়ে গাল বেয়ে দুফোঁটা জল। মায়ান শুষে নিল সেই জল। কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, বৃষ্টির জলের ধারায় কাজল লেপটাতে বলেছি, চোখের জল দিয়ে নয়, আর এক ফোঁটা জল যাতে না দেখি। মেহবিন হুট করে মায়ানের কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। চমকে যায় মায়ান। মেহবিন নিজেও চমকে ওঠে, তবে সরে যায় না। দীর্ঘ সময় ঠোঁট স্থির রাখে মায়ানের কপালে। মেহবিন ঠোঁট সরিয়ে মায়ানের দিকে তাকাতে মায়ান তার ফ্যাসফ্যাসের রুক্ষ ঠোঁট জোড়া দিয়ে আঁকড়ে নেয় মেহবিনের ঠোঁট। সর্বশক্তি দিয়ে খামচে ধরে মায়ানকে। মায়ান বেসামাল হয়ে পড়ে। হাতের ছোঁয়া বেহায়া হয়। মিশে যেতে থাকে দুজন দুজনের হৃদয় গহীনে। সময়ের কাঁটা ঘুরে 2 বসন্ত পার হয়েছে। ক্যালেন্ডারের পাতা উল্টে সেখানে আজ 2 বছরের ইতি টেনেছে। ধানমন্ডির একটা ফ্ল্যাটে উৎসব মুখর পরিবেশ। চারপাশ থেকে আনন্দ আনন্দ গন্ধ। লাল, নীল, গোলাপি, বেগুনি বিভিন্ন রঙের বেলুন সমাহার। সিঁড়ি থেকে শুরু করে ঘরের প্রতিটি কোণে মরিচবাতি, কৃত্রিম আলোয় ঝলকানি। হলরুমের নানান মানুষ গেটের সামনে গেস্টদের ওয়েলকাম করায় ব্যস্ত মায়ান। পরনে তার ব্ল্যাক স্যুট। চেহারায় গাম্ভীর্যতার ভিড়, মুগ্ধকর ঠোঁটের কোণে ঝোলানো হাসি। মিসেস রুকাইয়া আর শামসুর রহমান ভিতরে আসতে মায়ান হেসে সালাম জানালো। তারপর ওনাদের নিয়েই ভিতরে চলে গেল। এখন সন্ধ্যা 7টা। মিসেস রুকাইয়া মিসেস তনয়ার সাথে কুশলাদি বিনিময় করলেন। খানিক বাদে সিঁড়ি দিয়ে নেমে আসে 6 বছরের একটি ছোট্ট মেয়ে। পরনে তার প্রিন্সেসদের মতন লং হোয়াইট গাউন। ব্রাউন কালারের চুলগুলো ফুলিয়ে এক সাইডে ক্লিপ দিয়ে আটকানো। মিয়া নিচে নেমে মিষ্টি করে হাসলো। মিয়ার পাশে তখন মেহবিনও এসে দাঁড়ালো। কালো আর সাদা সংমিশ্রণের একটা শাড়ি তার পরনে, চুলগুলো মিয়ার মতোই ছেড়ে দেওয়া। মেহবিন পাশে দাঁড়াতেই মিয়া মেহবিনের হাত ধরে। তারপর দুজনে একসাথে সবার কাছে গেল। ওরা সামনে যেতে সবার ঠোঁটে আর এক দফা হাসি ফুটল। মায়ান মিহিয়ার সামনে হাঁটু ভাঁজ করে বসে ওর এক গালে হাত দিয়ে বলল, হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। মিয়া তার ছোট হাতগুলো দিয়ে জড়িয়ে ধরে মায়ানকে। ফুরফুরে মিষ্টি কণ্ঠে বলে, থ্যাংক ইউ পাপা। মায়ান মিয়াকে ছেড়ে দেয়। মিয়া হেঁটে হেঁটে ওর দাদি আর নানার নানুমণির কাছে যায়। মায়ান সোজা হয়ে দাঁড়িয়ে মেহবিনের দিকে তাকায়। মেহবিনকে সে প্রতিদিন নতুন রূপে দেখে। এই 2 বছর সারা দিন রাত, সেকেন্ড, মিনিটে, ঘন্টায়, মাসে, বছরে নিজের চোখের সামনে দেখেও যেন বারংবার দেখতে থাকতে মন চায়।
কখনো একঘেয়েমি লাগে না এই স্নিগ্ধ মুখশ্রীর দিকে তাকাতে। মায়ান মেবিনের পাশে গিয়ে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে এক হাত দিয়ে ওর কোমর ধরে নিজের কাছে আনে। মেবিন চোখ বড় বড় করে চমকে আশেপাশে তাকায়। না, সবাই মিয়াকে নিয়ে ব্যস্ত। মেবিন ভ্রু কুঁচকে এবার মায়ানের দিকে তাকায়। তার তীক্ষ্ণ কণ্ঠে গলার স্বর নামিয়ে বলল, কি সমস্যা? মায়ান মেবিনের দিকে না তাকিয়েই বলে, সমস্যা তো তুমি। আমার জীবনের সব থেকে বড় সমস্যার কারণ তো তুমি। মেবিনের কপালে ভাঁজ দৃঢ় হয়। মায়ানের কথার প্রেক্ষিতে ঝাঁঝালো কণ্ঠে বলে, আমি সমস্যা মানে? আমি কি করেছি? মায়ান এবার মেবিনের দিকে তাকায়। তাও যেমন তেমন তাকো না, একদম ঘোর লাগানো চাহনি। মায়ান মেবিনের কানের কাছে মুখ এনে ফিচেল কণ্ঠে বলে, এই যে বারবার নিজের রূপের জালে ফাঁসিয়ে আমাকে পাগল করার ধান্দা, এই সুস্থ সবল ছেলেটাকে এভাবে পাগল বানাচ্ছ, এটাই তো সমস্যা। কথাটা বলে মায়ান সরে এলো। মেবিন একটু চুপ করে থেকে ফিক করে হেসে দিল। মায়ান মেবিনের হাসির দিকে তাকিয়ে কোমরের বাঁধন শক্ত করে। তারপর মেবিনের দিকে তাকিয়ে বলে, এটাও তোমার আরেকটা ষড়যন্ত্র, আমাকে পাগল বানানোর। মিয়ার সামনে বেলুন দিয়ে সাজানো ছোট্ট একটা টেবিল। টেবিলের ওপর 3 লেয়ার কেক। কেকের ওপর 6টা মোমবাতি। আজকে মিয়ার জন্মদিন। আজ সে 6 বছরের ঘরে পা রেখেছে। সবাই সামনে আসতে মেবিন আর মায়ের মিহিয়ার দুই পাশে দাঁড়িয়ে পড়ে। মিয়া প্রথমে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেয়। তারপর মেবিন আর মায়ের মিহিয়ার হাত ধরে তারপর 3 জন একসাথে কেক কাটে। চারপাশ থেকে সবাই হ্যাপি বার্থডে উইশ করে হাততালি দেয়। মিহিয়া কেক কেটে এক টুকরো তার মাম্মামকে খাইয়ে দেয়। তারপর আরেক পিস নিয়ে ওর পাপাকে খাইয়ে দেয়। তারপর একে একে সবাইকে খাইয়ে দেয়। এরপর মিহিয়া সহ ছোট আরও কিছু বাচ্চা ছিল, তারা সবাই খেলছিল। মায়ান কিছু গেস্টের সাথে কথা বলছে। মেবিন মিসেস তনয়ার সাথে কিচেনের স্টাফদের সাথে খাবারের ব্যাপারে কথা বলছে। কিছুক্ষণ পর খাবারের আয়োজন করা হবে। মিসেস তনয়া স্টাফদের নিয়ে বাইরে গেলেন। মেবিন কিচেনে একাই কুকিজ, চকলেট এগুলো সাজাচ্ছিল। মেবিন সব সাজিয়ে একটা প্লেটে করে বাইরে আসতে নিতেই ওর শরীর গুলিয়ে আসে। মাথা ধরে ঠেস দিয়ে দাঁড়ায় দেয়ালের সাথে। হঠাৎই এমন মাথা ঘোরানোর কারণ বুঝলো না। ও চোখ বন্ধ করে মাথা চেপে দাঁড়িয়েছিল। কিচেনে কারো আসার শব্দ পেয়ে মেহিন চোখ মিলে সোজা হয়ে দাঁড়ায়। শামসুর রহমান এসেছেন। মেবিন অবাক হয়ে যায় ওর বাবাকে দেখে। অবাক হয়ে বলে, বাবা, তুমি কিচেনে এলে কেন? কিছু লাগবে? শামসুর রহমান মেয়ের মাথায় হাত রেখে মাথা দুলিয়ে বলেন, পানি খেতে এসেছি। মেবিন হেসে বলে, সেটা তো স্টাফদের বললেই পারতে, কিচেনে আসতে গেলে কেন? মেবিন গিয়ে ফিল্টার থেকে পানি নেয়। শামসুর রহমান মেয়ের পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকেন ওর দিকে। মেবিন পানি নিয়ে শামসুর রহমানের সামনে দেয়। গ্লাস নিয়ে একটু পানি খেয়ে রেখে দেয়। তারপর মেবিনের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলে, তুই কি খুশি মা? মেবিন বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, আমি খুশি কিনা মানে? এটা কোনো জিজ্ঞেস করছো বাবা? শামসুর রহমান মেয়ের মাথায় পুনরায় হাত রাখান, বলেন, এই যে মায়ানের সাথে তুই ভালো আছিস, মিহিয়াকে নিয়ে মায়ানের সাথে কি তুই মানিয়ে নিতে পেরেছিস? মেবিন মাথায় রাখা বাবার হাত নামিয়ে 2 হাত দিয়ে ধরে মুচকে এসে বলে, তোমাকে একদিন জিজ্ঞেস করেছিলাম মায়ানের মতো একটা লোকের সাথে আমি কেমন থাকতে পারি, তুমিই বলো। তুমি বলেছিলে ওর মতো একটা ভালো ছেলের সাথে খারাপ থাকা যাবে না। সেদিন কথাগুলো ভালো না লাগলেও আজ অক্ষরে অক্ষরে আমি তোমার সেই কথা বিশ্বাস করি। আমি জানি তুমি সব জেনেই আমাকে বিয়ে দিয়েছিলে। তুমি সঠিক মানুষের হাতেই তোমার মেয়ের হাত তুলে দিয়েছ। আর বাকি রইল মিহিয়ার কথা। ওর জন্যই তো আমি আমার জীবনের আসল সুখ খুঁজে পেয়েছি। মিহিয়া আমার মেয়ে বাবা। ওকে আমি আর মায়ান দুজনেই নিজের সন্তানের মতো করেই ভালোবাসি, যেমনটা তুমি আর আম্মু আমাকে ভালোবাসো। শামসুর রহমানের ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে মেবিনের মাথায় চুমু খেলেন। মনের মাঝে এতদিন যে অপরাধবোধ কাজ করছিল তার। ভেবেছিলেন নিজের মেয়েকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। তবে আজ সে নিশ্চিন্ত, তার মেয়ে ভালো আছে। রাত 10টায় সব কিছু শেষ করে মেবিন সবে ঘরে এসেছে। শরীরটা বেশ ক্লান্ত, কেমন যেন ম্যাচ করছে। মেবিন আলমারি থেকে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ঘন্টাখানিক পর বেরিয়ে এলো। মায়ান ঘরেই আছে, চুলগুলো ভেজা, হয়তো অন্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছে। মেবিন তাকিয়ে রইল মায়ানের ভেজা চুলগুলোর দিকে।
বিয়ের 2 বছর হলো, অথচ মায়ানকে দেখলে আজও সেই ঘোরে আটকা পড়ে। মায়ান আয়নার সামনে দাঁড়িয়েছিল। আয়নায় তার ঠিক পিছনে মেবিনকে দেখতে পায়। এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। মায়ান ঠোঁট কামড়ে হাসলো, তারপর ঘুরে ধীর পায়ে মেবিনের কাছে গিয়ে দাঁড়ালো। মেবিন তখন এক ধ্যানে তাকিয়ে আছে মায়ানের দিকে। মায়ান ডান হাত দিয়ে মেবিনের কোমর ধরে টান দিতেই মেবিন ঘর থেকে বেরোলো। অতঃপর মায়ানের সাথে মিশে দাঁড়িয়ে আছে দেখে বিস্মিত হলো। মায়ান কখন তার শনে এলো? মেবিন মায়ানকে কিছু বলতে নিতেই মায়ান নিজেই হেসে বলে, কি ম্যাডাম, এভাবে চোরের মতো নিজের বরকে দেখার কি আছে? আমি তো পুরোটাই তোমার, সো এসব লুকোচুরি বাদ দাও। মেবিন লজ্জা পেল। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। যে এত বেহায়া আগে জানা ছিল না। মায়ানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মায়ান ভ্রু কুচকে মেবিনকে আরো শক্ত করে চেপে ধরে বলল, কি সমস্যা? এত নড়ছ কেন? ইদানিং তোমার দেখা পাওয়াই মুশকিল। আমাবস্যার চাঁদ হয়ে গেছ। যখনই কাছে আসতে যাই, কাজ আছে কাজ আছে। মেবিন এদিক ওদিক তাকিয়ে মায়ানের বুকে ধাক্কা দিয়ে বলল, আপনি কিন্তু বেশি বেশি করছেন, ছাড়ুন, কেউ এসে পড়বে। এভাবে দরজা খুলে কি শুরু করলেন? আমি কি আপনার মতো নির্লজ্জ নাকি? মায়ান ঠোঁট বেঁকে হেসে বলে, তাহলে দরজা লাগিয়ে দিচ্ছি। মেবিন হতভম্ব হয়ে যায়। মায়ান সত্যি সত্যি পা বাড়ায় দরজা লাগাতে। তবে মায়ানের রোমান্টিক মোডের 12টা বাজিয়ে মেয়ের হাতে তার নানু ভাইয়ের দেয়া পুতুল নিয়ে মুখ ফুলে ঘরে এসে পড়ে। মায়ান অসহায়ভাবে তাকায় মেহবিনের দিকে। এর বদলে মেহবিন ক্লোজ আপ হাসি ফেরত দেয়। মিয়া ঘরে এসে মুখ ফুলিয়ে খাটে বসে পড়ে। মেহবিন আর মায়ান দুজনেই মিয়ার দিকে ভ্রু কুচকে তাকালো। মেহবিন আর মায়ান একে অপরের মুখ চাড়াচাড়ি করে মেহবিন নিজেই আগে গেল মিহিয়ার কাছে। মিহিয়ার পাশে বসতে মিয়া মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসলো। মেহবিন একটু মুখ নামিয়ে মিয়াকে দেখে নিয়ে বলল, আমার মাম্মাটার কি হয়েছে? আমার সাথে কি রাগ করেছে? মিয়া তবু নিশ্চিপ। অন্যদিকে ফিরে পুতুল চুল নিয়ে খেলছে। মেহবিন মায়ানের দিকে তাকাতেই মায়ের নিজে এসে মিয়ার আর এক পাশে বসলো। মিয়া এবার সোজা হয়ে বসে পড়ল। মায়ের মিয়ার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, মিহিয়া, কথা বলবে না পাপার সাথে? মিয়া তবু কথা বলছে না। মেহবিন এবার মিয়াকে কোলে তুলে নেয়। তারপরে কপালে চুমু এঁকে দিয়ে বলে, আমার মামাটা কেন রাগ করেছে শুনি? কে কি বলেছে? মিহিয়া মুখ ভার তবুও। মায়ান এবার মিহিয়াকে মেহবিনের কোল থেকে নামিয়ে বলল, মিহিয়া মাম্মার সাথে রাগ করেছে, বুঝতে পারছি। থাকো শোনা, তুমি পাপ্পার কাছে থাকো। মেহবিন চোখ রাঙিয়ে তাকালো মায়ানের দিকে। তারপর মিহিয়াকে টেনে নিজের কোলে নিয়ে বলল, এইসবই শিখান আমার মেয়েকে, তাই না? মিহিয়া মোটেও ওর মামামের সাথে রেগে থাকতে পারে না। নিশ্চয়ই আপনার জন্য মিহিয়া রাগ করে আছে। আর তার থেকেও বড় কথা, মিহিয়া ওর পাপ্পার থেকে মামাকে বেশি ভালোবাসে। বলেই ভ্রু কুচকে মিহিয়ার কপালে চুমু খেলো। মায়ান এবার মিহিয়াকে টেনে নিজের কোলে বসিয়ে দিল। তারপর মেহবিনের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, বললেই হলো, মিহিয়া ওর পাপ্পাকে বেশি ভালোবাসে। নিশ্চয়ই তুমি ওকে আমার নামে উল্টোপাল্টা কিছু বলেছ, তাই রাগ করে আছে। এই সত্যি করে বলো তো, কি ভুলভাল বলেছ আমার মেয়েকে আমার ব্যাপারে? থাক মিহিয়া, তুমি মন খারাপ করো না। আর কেউ তোমার পাপাকে নিয়ে কিচ্ছু বলবে না। মেহবিন ফের চোখ গরম করে তাকায় মায়ানের দিকে। পরিশেষে মিয়ার মন খারাপের কারণ না জেনেই তুমুল তর্কে চলে গেল। মিয়া এবার ডাকর ডাকর আঁখি মেলে দুজনের দিকে তাকালো। সে যে একটা ছোট্ট বাচ্চা এখানে রেখে বসে আছে, কোনো পাত্তাই নেই। মিয়া এবার লাফ দিয়ে মায়ানের কোল থেকে নিচে নেমে যায়। তারপর কোমরে 2 হাত রেখে রাগি রাগি ফেস করে তাকায়। মেহবিন আর মায়ান ততক্ষণে ঝগড়া শেষ করে মিয়ার দিকে তাকিয়ে আছে। মিয়াকে এভাবে তাকাতে দেখে দুজনেই দুজনের দিকে একবার তাকালো। তারপর মিয়ার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। মিয়া রাগে লুক নিয়ে বলল, মাম্মা পাপা দুজনের উপরেই রাগ করেছে। মেহবিন আর মায়ান দুজনেই বুঝতে পারে না। মেহবিন মিয়ার দিকে তাকিয়ে বলে, রেগে আছো কেন সোনা? মায়ানও মেহবিনের সাথে তাল মিলিয়ে বলে, কি হয়েছে আমার মিহিয়া? মিয়া রাগ করে 2 ঝুঁটি নাড়িয়ে নাড়িয়ে বলল, নানা ভাই আমাকে এই পুতুল আর একটা সাইকেল কিনে দিয়েছে। নানুমণি আমাকে একটা সুন্দর ড্রেস দিয়েছে। দাদি আমাকে পায়েস বানিয়ে দিয়েছে। অনেকগুলো চকলেট এনে দিয়েছে। আবার বলেছে
আজ রাতে অনেক গল্প শোনাবে, কিন্তু তোমরা এখনো আমাকে কিছুই দিলে না। মিয়া কতটা অভিমান নিয়ে বলে মুখ ফেরালো। মেবিন আর মায়ান এতক্ষণে বুঝতে পেরেছে মিয়া রাগের কারণ। মেবিন হেসে মায়ানের দিকে তাকায়, মায়ানও মেবিনের দিকে তাকিয়ে হেসে কিছু একটা ইশারা করে। মেবিন বসা থেকে উঠতেই মায়ান মিয়াকে কোলে নিয়ে ওর দুই চোখে হাত রাখে। মিয়া হাতের উপর হাত রেখে বলে, চোখ ধরলে কেন পাপা? মায়ান আদুরি ভঙ্গিতে বলে, আমার মিহিয়ার জন্য সারপ্রাইজ আছে। মেবিন আলমারি থেকে বের করে মিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। মায়ান মিয়াকে বলল, তো আমি চোখ ছাড়লাম, 1 2 অ্যান্ড